বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখন এক অভূতপূর্ব উত্তেজনার মধ্য দিয়ে সময় পার করছে, যেখানে ইসলামী ছাত্র শিবিরের রাজপথ কাঁপানো উপস্থিতি এক নতুন মাত্রার সূচনা করেছে। ঢাকার জনবহুল রাজপথ থেকে শুরু করে চট্টগ্রামের ব্যস্ততম সড়কগুলো পর্যন্ত এই সংগঠনটির নেতাকর্মীরা যেন এক অপ্রতিরোধ্য শক্তির প্রতীক হয়ে উঠেছে। প্রতিটি মিছিল, প্রতিটি সমাবেশ যেন শুধুমাত্র জনসমাগম নয়, বরং অতীতের প্রতিচ্ছবি, ভবিষ্যতের ইঙ্গিতবাহী এক একটি ঐতিহাসিক অধ্যায় রচনা করছে। এগুলো যেন উত্তাল সাগরের সে প্রলয়ঙ্কারী ঢেউ, যার তীরে আছড়ে পড়ে নতুন এক বার্তা ঘোষণা করে। ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নিজেও এই গণজাগরণকে ভূমিকম্পের উপাধি দিয়েছেন, যা কেবল কথার কথা নয়, এর পেছনে রয়েছে এক গভীর তাৎপর্য। বাস্তবিক অর্থেই ঢাকা, চট্টগ্রাম, এমনকি নোয়াখালীর মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে যা দেখা যাচ্ছে তা যদি রিক্টার স্কেলে পরিমাপ করা যেত, তবে নিঃসন্দেহে সেটি ৮.৮ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পন হিসেবেই চিহ্নিত হতো। এই কম্পন শুধু মাটিকে কাঁপায়নি, কাঁপিয়ে দিয়েছে রাজনৈতিক ক্ষমতার অন্দরে থাকা সকলের হৃৎপিণ্ড। এই ব্যাপক বিক্ষোভ ও গণজাগরণের নেপথ্যে রয়েছে এক হৃদয়বিদারক ঘটনা। নোয়াখালীর এক পবিত্র মসজিদে ঘটে যাওয়া এক নারকীয় তাণ্ডবের প্রতিবাদে এই আন্দোলনের দানা বেঁধেছে। ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে ঢুকে ইসলামী ছাত্র শিবিরের শান্তিপ্রিয় নেতাকর্মীদের ওপর যে অমানবীয় চালিয়েছে তা সমগ্র জাতিকে স্তম্ভিত করে দিয়েছে। মসজিদে ঢুকে নিরীহ ছাত্রদের উপর এমন বর্বরতা বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হওয়ার যোগ্য। এই ঘটনার প্রতিবাদে দেশের আনাচে কানাচে, শহর থেকে গ্রাম পর্যন্ত যে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে, তাতে প্রতিটি মিছিলে হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক অসাধারণ দৃশ্যপট তৈরি করেছে। এই জনস্রোত প্রমাণ করে যে ইসলামী ছাত্র শিবিরের শিকড় সমাজের কতটা গভীরে প্রথিত। একদিকে লাখো তরুণের স্বতঃস্ফূর্ত মিছিল, তাদের দৃঢ় সংকল্প এবং অনবদ্য মনোবল প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে রীতিমতো হতচকিত করে দিয়েছে। ছাত্রদল তো বটেই, এমনকি তাদের মূল দল বিএনপিও এখন মহাদুশ্চিন্তায় ঘোর অন্ধকারে নিমজ্জিত। তাদের মনে প্রশ্ন জেগেছে, যদি শুধুমাত্র ইসলামী ছাত্র শিবির একা মাঠে নেমে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাতে পারে, সবাইকে চিন্তার গভীরে তলিয়ে দিতে পারে, তাহলে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রী সংস্থা এবং মহিলা জামায়াতের মতো সহযোগী সংগঠনগুলো যদি একসাথে মাঠে নামে, তবে দেশের পরিস্থিতি কীরূপ নেবে। এই চিন্তা তাদের এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে তারা যেন সেই ভবিষ্যতের ভাবনায় মূর্ছিত হয়ে যাওয়ার উপক্রম। তবে বিএনপি এবং ছাত্রদল সম্প্রতি যে ধরনের কার্যকলাপ শুরু করেছে, তাতে তাদের সরাসরি প্রতিহত করা ছাড়া ইসলামী ছাত্র শিবিরের আর কোনো বিকল্প পথ খোলা নেই বলেই প্রতীয়মান হচ্ছে। তাদের এই আগ্রাসী মনোভাবের জবাব দেওয়া এখন সময়ের দাবি। গত সপ্তাহের এক মর্মান্তিক ঘটনা সেদিকেই ইঙ্গিত দেয়। ফেনীতে জামায়াতের নারী কর্মীরা পবিত্র কোরআন তালিমে নিবিষ্ট ছিল, ঠিক তখনই বিএনপির গুন্ডা বাহিনী তাদের উপর অতর্কিত চালায়। এই বর্বর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় জামায়াত শিবিরের নেতাকর্মীরা তাদের নারী সহকর্মীদের সুরক্ষায় এগিয়ে আসেন, কিন্তু তাদের উপরও চালানো হয় আরও ভয়াবহ হামলা। এই হামলায় অনেক নেতাকর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে, যাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এর আগেও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল, যা দেশের বিবেকবান মানুষের হৃদয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। সেই ঘটনার বিস্তারিত বিবরণ সবারই জানা। শুধু তাই নয়, বিএনপি বর্তমান অবস্থান এতটাই হতাশাজনক যে তারা এখন পবিত্র কোরআনের আইন বাস্তবায়নের আহ্বান জানানো বক্তাদের প্রকাশ্যে মাহফিলে অপমান ও অপদস্থ করা শুরু করেছে। সম্প্রতি ঘটে যাওয়া বগুড়ার একটি ঘটনা এই তথ্যের সত্যতা প্রমাণ করে। সেই মাহফিলে উপস্থিত হাজার হাজার মানুষের সামনে একজন বক্তা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে যখন প্রশ্ন তুলেছিলেন, কোরআন পার্লামেন্টে চাই, কারা কারা চাই দুহাত তুলে দেখান, তখন উপস্থিত শ্রোতাদের কেউ কেউ নিজেদের সমর্থন জানাতে হাত তুলেছিলেন। ঠিক সেই মুহূর্তেই একজন দর্শক বক্তার প্রতি উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দেন, যদিও লোকসংখ্যা কম, তারপরে একটি রাজনীতিতে বক্তব্য করেন, সংসদে কি চাবেন সেটা আপনি? এই প্রশ্নটি কেবল একজন বক্তার প্রতি অবজ্ঞা ছিল না, বরং তা ছিল কোরআনের আইনের প্রতি প্রকাশ্য বিদ্রূপ, যা দেশের ধর্মপ্রাণ মুসলিমদের অনুভূতিতে আঘাত হেনেছে। বিএনপির এই ধরনের আচরণ তাদের রাজনৈতিক দেউলিয়াত্বরই প্রমাণ বলে অনেকেই মনে করছেন। পর্যবেক্ষকরা বলছেন, সময় যত গড়াবে এবং নির্বাচন যতই ঘনিয়ে আসবে, ততই বিএনপির আসল চেহারা উন্মোচিত হতে থাকবে। তাদের এতদিনের পোশাকের আড়ালে লুকিয়ে থাকা আসল রূপ খোলস পাল্টে বেরিয়ে আসবে। তারা বাংলাদেশের গণহারে তাণ্ডব শুরু করবে, জামায়াত শিবিরের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালাবে এবং মামলার মাধ্যমে তাদের কোণঠাসা করার চেষ্টা করবে। দুঃখজনক হলেও সত্য, এই কাজে তাদের সহযোগী হবে স্থানীয় পুলিশ প্রশাসনও। এর মূল কারণ হলো জামায়াত শিবিরের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে তারা হিংসায় জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। এই ঈর্ষা তাদের অন্ধ করে দিয়েছে, যার ফলস্বরূপ তারা এমন অগণতান্ত্রিক ও অমানবিক পন্থা অবলম্বন করছে। বিএনপি এবং ছাত্রদল শুধু মাঠেই জামায়াত শিবিরের উপর তাণ্ডব শুরু করেছে তা কিন্তু নয়, তাদের এই প্রতিহিংসা পরায়ণতা এখন অনলাইন জগতেও বিস্তার লাভ করেছে। গুজব ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে জামায়াত
শিবিরকে অমানবিকভাবে উপস্থাপন করার এক সুদূরপ্রসারী প্রচেষ্টা চোখে পড়ার মতো। এই ডিজিটাল যুদ্ধক্ষেত্রে তারা নৈতিকতার সকল সীমা অতিক্রম করেছে। উদাহরণস্বরূপ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য জুবায়েদ হওয়ার পর মাত্র 1 ঘন্টার মধ্যেই ছাত্রদলের ডাকসুর জিএস ক্যান্ডিডেট তানভীরের বাড়ি হামিম ফেসবুক একটি পোস্ট দেন। প্রাথমিকভাবে তিনি অভিযোগ করেন যে জুবায়েদকে রক কেটে হত্যা করা হয়েছে। এই পোস্টের মাধ্যমে তিনি সুস্পষ্টভাবে ইসলামী ছাত্র শিবিরের উপর দায় চাপানোর চেষ্টা করেছিলেন। পরে অবশ্য তিনি পোস্টটি এডিট করে গলার রক লিখলেও তার মূল উদ্দেশ্য ছিল শিবিরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং এই কাণ্ডকে রাজনৈতিক রং দেওয়া। এটি ছিল এক নির্লজ্জ রাজনীতি করার চেষ্টা। কিন্তু পরবর্তীতে তদন্তে দেখা যায় ঘটনাটি প্রেমঘটিত কারণে ঘটেছে এবং এর সাথে শিবিরের কোনো প্রকার সংশ্লিষ্টতা ছিল না। একই ধরনের কাজ করেছেন ভিপি প্রার্থী মিথ্যার কবি আবিদুল ইসলাম খানও। হাজিরানেশের এক রহস্যজনক ঘটনার দায়ে তিনি তড়িঘড়ি করে ইসলামী ছাত্র শিবিরের উপর দায় চাপিয়ে একটি বিভ্রান্তিকর স্ট্যাটাস দেন। কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয় যে এই ঘটনার সাথে শিবিরের ন্যূনতম সংশ্লিষ্টতা ছিল না। এই ধরনের অপপ্রচারগুলো প্রমাণ করে যে বিএনপি এবং ছাত্রদল সত্যকে বিকৃত করে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করতে কতটা নিচে নামতে পারে। বিএনপি ছাত্রদলের এই নৈরাজ্যের সঙ্গী হয়েছে দেশের মূলধারার গণমাধ্যমগুলো। তারা প্রকাশ্যে বিএনপির পক্ষ নিয়ে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ব্যাপক হারে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। অথচ গণমাধ্যমগুলোর কাজ হলো নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করা। দুঃখজনকভাবে হাতে গোনা দু একটি গণমাধ্যম যখন এই মিথ্যাচারের আড়ালে থাকা সত্য উদ্ঘাটন করার সাহস দেখায়, তখন সেখানে কর্মরত সংশ্লিষ্ট সাংবাদিকদের চাকরি চলে যায়। এর পেছনে যে কারণটি রয়েছে তা আরও গভীর এবং উদ্বেগজনক। জানা গেছে যে গত 5 আগস্টের পর থেকে বিএনপি বিভিন্ন কৌশলে বেশ কিছু গণমাধ্যম দখল করে নিয়েছে। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের পক্ষে সত্য নিউজ করার কারণে আরটিভির সাংবাদিকদের চাকরি হারানোর ঘটনা এখন সবার জানা। আর এই আরটিভির মালিকানা এখন বিএনপির কেন্দ্রীয় নেতা AK মোয়াহিদুজ্জামানের হাতে। এই পরিস্থিতিতে স্পষ্ট করে যে গণমাধ্যমগুলো কিভাবে রাজনৈতিক প্রভাবের শিকার হচ্ছে এবং কিভাবে সত্য সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকছে। এই পরিস্থিতিতে ইসলামী ছাত্র শিবিরের মতো সংগঠনগুলোর পক্ষে শুধু ওহির শান্তির বাণী শোনালে আর চলবে না। এখন আঘাত এলে শক্ত হাতে প্রতিহত করাও জানতে হবে। এটি কেবল প্রতিশোধের প্রশ্ন নয়, এটি অস্তিত্ব রক্ষার প্রশ্ন। কারণ সাধারণ জনগণ যদি এটা বোঝে না জামায়াত শিবিরকে ভোট দিলে তাদের জানমাল বিএনপি থেকে রক্ষা পাবে, তাহলে তারা দাঁড়িপাল্লায় ভোটেই দিবে না। জনগণ ভালোবাসা যেমন চায়, আদব কায়দা ও ভালো মানুষের সংস্পর্শ যেমন কামনা করে, তেমনি তারা সাহসী মানুষও চায়, সাহসী যোদ্ধা চায়, যারা তাদের নিরাপত্তা দিতে পারবে, তাদের জানমালের হেফাজতের দায়িত্ব নিতে পারবে। এই কারণে চট্টগ্রামের জামায়াত নেতা শাহজাহানকে সবাই সমীহ করে চলে। কারণ তিনি যেমন প্রয়োজনে নরম মানুষ, তেমনি শত্রুর জম। তার এই দ্বৈত রূপ তাকে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছে, যিনি প্রয়োজনে নরম হতে পারেন, আবার শত্রুকে মোকাবিলা করতেও দ্বিধা করেন না। জামায়াতকে আরেকটি জরুরি কাজ করতে হবে, যা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিডিয়ার দিকে পূর্ণ মনোযোগ দিতে হবে। মিডিয়ার আধিপত্য ছাড়া এই যুগে রাজনীতি করা খুবই কঠিন, অত্যন্ত কঠিন এবং প্রায় অসম্ভব। এই বিষয়টি নিয়ে সোশ্যাল অ্যাক্টিভিস্ট জাহাঙ্গীর আলম খান সম্প্রতি একটি গভীর পর্যবেক্ষণমূলক লেখা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন যে জামায়াতে ইসলামী অতিরিক্ত ওয়েলফেয়ার পলিটিক্স বা কল্যাণমূলক রাজনীতি করতে গিয়ে কিছু অতি প্রয়োজনীয় বিষয় গুরুত্ব দিচ্ছে না, যা তাদের চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। কয়েকদিন আগে মহাখালী ক্যান্সার হাসপাতালে জামায়াতে ইসলামী কোটি টাকার অনুদান দিয়েছে, কিন্তু প্রশ্ন হলো এতে লাভটা কী হয়েছে? এর ফলশ্রুতিতে কি তাদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী হয়েছে? না, হয়নি। অথচ এই টাকা দিয়ে তারা কিছু মিডিয়া হাউস কিনতে পারত, যা তাদের রাজনৈতিক বার্তা জনগণের কাছে পৌঁছানোর জন্য অপরিহার্য ছিল। একটি বৃহৎ দল হয়ে তাদের নিজস্ব কোনো মিডিয়া নেই, কোনো সংবাদপত্র নেই। এটি সত্যি আফসোসের বিষয়। এই বিষয়ে কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না, এমনকি কোনো আলোচনাও হচ্ছে না। এটি অনেকটা অস্ত্র ছাড়া যুদ্ধে নামার পরিকল্পনার মতো, যা আত্মঘাতী। অন্যদিকে বিএনপি 5 আগস্টের পর থেকে কিছু করতে না পারলেও তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে কয়েকটি মিডিয়া দখল করে নিয়েছে। আগামী নির্বাচনে তারা এই মিডিয়াগুলো ব্যবহার করে তাদের স্বার্থ হাসিল করে নেবে। তারা এই মিডিয়াগুলোর মাধ্যমে হাসিনার মতো সকল অপরাধকে দায়মুক্তি দিবে। আর জামাত যখন বসে বসে ফেসবুকে কান্নাকাটি করবে, যা তাদের রাজনৈতিক প্রভাবকে আরও দুর্বল করে দেবে। জাহাঙ্গীর আলম খান আরও দৃঢ়ভাবে বলেন যে যদি জামাত মিডিয়া তৈরি করতে না পারে, তাহলে এই জামাত ক্ষমতায় আসার মতো এখনও যোগ্য হয়নি, এমনকি বিরোধী দল হিসেবেও যোগ্য হবে না। একটা প্রবাদ আছে, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। সময়ের কাজ সময় না করলে পরে 1 কামড়ের জায়গায় 10 কামড় খেতে হবে। এই প্রবাদটি জামাতের বর্তমান পরিস্থিতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। তাই জামায়াতে ইসলামীকে এখন ওয়েলফেয়ার পলিটিক্স কমিয়ে আগে মিডিয়ার দিকে মনোযোগ দিতে হবে। মিডিয়া তৈরি বা কেনার জন্য যদি পর্যাপ্ত টাকা না থাকে, তবে জনশক্তিদেরকে বলেন, জনশক্তিরাই টাকা দিবে। কিন্তু নিজস্ব কয়েকটি মিডিয়া থাকা চাই, এর কোনো বিকল্প নেই। মিডিয়া না থাকার ভয়াবহ পরিণাম নিয়েও লিখেছেন জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, আমরা জামায়াতকে ইসলামী নিয়ে যত বেশি আশাবাদী হচ্ছি, অন্যদিকে তত বেশি হতাশ হচ্ছি। এই হতাশার মূল কারণ হলো জামায়াতের নিজস্ব মিডিয়া না থাকা। উদাহরণস্বরূপ শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, মিডিয়ার বায়াসড ও হেজিমনিক প্রভাবশালী আচরণ নিয়ে
নোয়াখালীতে শিবিরের উপর বিএনপির হামলাকে মূলধারার মিডিয়াগুলো সংঘর্ষ নামে ফ্রেমিং বা উপস্থাপন করেছে, যা ঘটনার সত্যতাকে বিকৃত করেছে। ঢাকার শিবিরের মিছিলের মিডিয়াগুলো আসতেও আগ্রহ দেখায়নি। আসলে বিএনপি টাকায় চলা মিডিয়া কেন আপনার গুণগান গাইবে বলেন তো? এটি একটি সহজ সরল বাস্তবতা। এনসিপির গং জামায়াতে ইসলামীকে নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে। তারা বিভিন্ন নেতিবাচক ন্যারেটিভ বা প্রোপাগান্ডা গল্প তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু জামায়াতে ইসলামীর প্রতিবাদ করেছে কিভাবে জানেন? জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ফেসবুক লাইভে এসে এসব বিষয় ক্লিয়ার করেছেন।